এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। কেউ ভাবছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, কেউ ভাবছেন আ আ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদের তালিকা এই ২ দলের মধ্যেই খসড়া হয়ে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পরেই ক্ষমতার বল হচ্ছে না। যেহেতু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। বাংলাদেশের নির্বাচন, বিএনপি জামাতের অবস্থা এবং উপদেষ্টা সরকারকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ লাইভ ভিডিওটি দেখে আসবো। শফিকুর রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মন্ত্রিপরিষদের তালিকা এই ২ দলের মধ্যেই খসড়া হয়ে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পরেই ক্ষমতার বল হচ্ছে না। যেহেতু ডক্টর ইউনূস সরকারের ক্ষমতার কোনো মেয়াদ নাই, এমন কোনো বাধ্যবাধকতাও নাই যে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বা এতদিনের মধ্যে তাকে নতুন করে সরকার কি বলবো, নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তো গণপরিষদের নির্বাচন আসলে হচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে গণপরিষদের নির্বাচন হচ্ছে এবং আগে সংবিধান সংস্কার হবে, সকল কিছু হবে, তারপরে যে হবে মানে কি বলবো, তারপরে কি হবে সেটার ব্যাপারে আসলে কোনো নির্দেশনা নাই। এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা থেকে যদি একটু পড়ে শোনাই, সেটি হচ্ছে, আমি যদি দেখাই আমাদেরকে, এটি হচ্ছে অধ্যাদেশ। এই অধ্যাদেশটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। এটি ১৩ নভেম্বর ২০২৫ সালের জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং এই অধ্যাদেশের ৪ নম্বর পেজটা গুরুত্বপূর্ণ, ৪, ৫, ৬। আমি যদি ৪ নম্বর পেজের উল্লেখযোগ্য কয়েকটা অংশ পড়ি, গুরুত্বপূর্ণ অংশগুলো আমি হাইলাইট করে রেখেছি। আমি যদি পড়ি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা বলছি যে নির্বাচন হলেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। ধরেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন, উহার কার্যাবলী ও বিলুপ্তি, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হাসূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পরে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সম্বন্ধে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং উক্ত নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ অতীতে যেটাকে গণপরিষদ বলা হচ্ছিল, গণপরিষদের দ্বারা সংবিধান প্রণয়ন হয়, এখানে এটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য, অর্থাৎ এমপিরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য। পরিষদ উহার প্রথম কার্য অধিবেশন শুরু তারিখ হইতে ১৮০ কার্য দিবস, দর্শক ১৮০ দিন না, ১৮০ কার্য দিবস। ১৮০ কার্য দিবস মানে আপনারা জানেন যে বাংলাদেশে ২৬ দিনে হয় ১ মাস, অর্থাৎ ২৬ কার্য দিবসে, এর মধ্যে ঈদের ছুটি, পূজার ছুটি, এই ছুটি ওই ছুটি মিলিয়ে এই ১৮০ কার্য দিবস যে কত দিবসে যে শেষ হয় সেটি বলা মুশকিল। তো এবং এই ১৮০ কার্য দিবসের কথা বলা হলেও যতদিনই লাগে অনির্বাচিত ডক্টর ইউনূসের মুরব্বী সরকারি ক্ষমতায় থাকবে, এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। পাশাপাশি তারা বলছে যে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। পরিষদের কার্যধারা অংশগ্রহণের নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসেবে অভিহিত হইবেন এবং তারা শপথ নেবেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন। এবং ৯ নম্বর ধারায় বলা হচ্ছে পরিষদের সভাপ্রধান, পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করিবে, যেটি নরমালি ছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিতদের মধ্য থেকে একজনকে সংসদ নেতা, একজন সংসদ উপনেতা নির্বাচন করা, সংসদ নেতা যিনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এক প্রথম অধিবেশনে সাধারণত বিরোধী দলের নেতাও নির্বাচন করা হয়। এবং এই সভাপ্রধান এবং উপসভাপ্রধান তারাই আসলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। দুঃখিত। এবং আমি যদি ৫ নম্বর পেজে যাই, ৫ নম্বর পেজে বলা হচ্ছে যে অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে, অর্থাৎ সেই ৩০ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। অনুরূপ পদ্ধতিতে
পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অর্থাৎ এখানে ধরেন 30 দিন নাই, 30 দিন মানে ধরেন প্রায় 1.5 মাসের মতো নাই ধরে রাখেন। এবং পরিষদ মানে 60 জন থাকলে কোরাম হবে, এই জাতীয় কথা বলা হচ্ছে। এবং পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ হইবে, অর্থাৎ তাদের এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তাদের দায় মুক্তি। এবং বলা হচ্ছে যে তারা এই যে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পরে যে সকল সংস্কার যেগুলো কার্যকর করা তা অবিলম্বে কার্যকর করা হবে, এবং এক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে সে ব্যাপারে মানে নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে তারা একটা উচ্চকক্ষ গঠন করবে। এবং এই জাতীয় কিছু কথা বলা হয়েছে, উচ্চকক্ষের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। এবং এই জাতীয় বিষয়ে সকল আইন প্রণয়নের ক্ষমতা সরকারের এবং এই সরকারি সরকারের। পাশাপাশি বলা হচ্ছে যে পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান সংস্কার চূড়ান্ত হইবে এবং উক্তরূপ সংস্কার বিষয়ে কোনো অনুমোদন বা সম্মতি প্রয়োজন হবে না। অর্থাৎ এই সংবিধান সংস্কার পরিষদ সংবিধান যেটি প্রণয়ন করবেন বা যেটি অ্যাকসেপ্ট করবেন সেটি নিয়ে কোনো ধরনের অ্যাপ্রুভালের আর প্রয়োজন হবে না। এবং ধরেন এই ধরনের সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ পাঠ রেডি হওয়ার পরে সরকার অধ্যাদেশ জারি করবে, কিন্তু এর পরে কি নির্বাচন হবে আবার, নাকি যারা গণপরিষদে ছিলেন তারা সংবিধান সংস্কার পরিষদে ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্য তাদের মধ্য থেকে সরকার গঠন হবে, সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু এখানে দেয়া হয়নি। অর্থাৎ আমরা গণভোট, আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সবাই প্রস্তুত হয়ে আছে যে দেশ হয়তো ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হয়তো নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, একটা নতুন সরকার পাচ্ছে। আসলে কিন্তু সেটি পাচ্ছে না। অনির্বাচিত ইউনূস সরকারি ক্ষমতা কামড়ায় ধরে রাখছে। জুলাই বিপ্লব শেষ, জুলাই বিপ্লবে 12টা সে বাজায় দিছে তার সরকার দিয়ে গত 16-17 মাসে। এখন ধরেন আরো মজা লুটতে হবে। এবং আমার সন্দেহ ছিল, আমাকে কেউ বলছিল যে মার্চ মাসে নাকি ইউনূসের বিদেশে রাষ্ট্রীয় সফর আছে। তো এটা থেকে একটু কনফিউশন তৈরি হয়, পরে আমরা চেক ব্যাক করে দিলাম, পরিস্থিতি আসলে সুবিধা না আর কি। তো ধরেন এখন এখানে অনেক জটিলতা আছে। অর্থাৎ রাষ্ট্র যারা চালায়, আমরা যাদেরকে দেখি তারা কিন্তু আসলে রাষ্ট্র চালায় না। রাষ্ট্র চালানোর নেপথ্যে অনেক মানুষ থাকে। এদের একটা অংশকে বলা হয় ডিপ স্টেট। এই ডিপ স্টেট এবং আরো কিছু প্রক্রিয়া মিলে ধরেন বাংলাদেশে একটি টোটাল একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে মানে বাংলাদেশটাকে পরিচালিত করা হচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে বিএনপি জামাতের দুইটা দল হাসিনার 15-16 বছরে মানে হত্যা শিকার হলো, গুমের শিকার হলো, নির্মম নির্যাতনের শিকার হলো, বছরের পর বছর জেল খাটলো। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখেন দুই দলের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। বিএনপি জামাতে সহ্য করতে পারতেছে না, জামাত বিএনপিকে সহ্য করতে পারছে না। মারামারি হচ্ছে, নানা ধরনের পরিস্থিতির উত্তপ্ত, সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, রাজপথ উত্তপ্ত, বক্তৃতার মঞ্চ উত্তপ্ত। এমনটি হওয়ার কথা ছিল না। এখন ধরেন গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে ধরেন এখানে একটা সংখ্যাগরিষ্ঠ এবং সরকার যদি কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে ধরেন সিনারিও একরকম। গণভোটে যদি সরকার জয়যুক্ত হয়, কিন্তু সরকারের যদি কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিন্তু আবার আরেক পরিস্থিতি তৈরি হবে। আবার ধরেন গণভোটে যদি না জয়যুক্ত হয়, তাহলে ধরেন জুলাই সনদ কার্যত বাতিল, সংসদ নির্বাচন, অর্থাৎ সব মিলিয়ে ধরেন গণভোটে জয়যুক্ত হলো, কিন্তু নির্বাচন হলো প্রশ্নবিদ্ধ, অনেক অসংখ্য আসন স্থগিত, অনেক আসনের নির্বাচন বাতিল হয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং ধরেন এখানে যেই বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে একজন সভাপ্রধান এবং সভা উপপ্রধান নির্বাচিত হয়ে তা মিলে এই সংবিধান সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ভোটকে মাথায় রেখেই এই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে। যার জন্য আপনি দেখবেন যে অনেক দলই কিন্তু ভোটের পক্ষে কোনো প্রচারণা চালাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে যেভাবে কথা হয়েছিল, পরবর্তীতে তারা তাদের মতো করে অনেক কিছু পরিবর্তন করেছে। অর্থাৎ এই ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন যেই মুরব্বী এবং অপদার্থ সরকার, সেই সরকার আরো ক্ষমতায় থাকতে চায়, কমপক্ষে ধরেন 8-9 মাস ক্ষমতায় থাকতে চায়। এর মধ্যে আর কোনো খেলা খেলে কিনা, এর মধ্যে আর কোনো খেলা খেলে তারা আরো লম্বা করে কিনা, এটি আসলে বলা খুবই মুশকিল। এবং যদি এমন হতো যে প্রথম অধিবেশনে একজন সংসদ নেতা নির্বাচিত হবেন, সংসদ উপনেতা নির্বাচিত হবেন এবং বিরোধী দলীয়
নেতা নির্বাচিত হবেন, সংসদ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং এই সংসদের নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজন মিলে এই সংস্কার পরিষদের সভাপতি এবং সহসভাপতির দায়িত্ব পালন করবে এবং তারা দুজন মিলে এই সংস্কার প্রস্তাবের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে ধরেন এক ধরনের ঐক্যমতের ভিত্তিতে আমরা কিছু কাজ করতে পারতাম। অর্থাৎ সামনে যেদিকে যাচ্ছে সরকারের যে ইন্টেনশন বা 2009 সালের নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের মাথায় আছে, সেই জায়গাটায় কেন যেন মনে হচ্ছে একটা ঝুলন্ত সংসদের দিকেই ডিপ স্টেট বাংলাদেশকে নিয়ে যাবে এবং একটা জটিল একটা কেওয়াজ তৈরি হওয়ার দিকে আছে। এবং জাতীয় সংসদ নির্বাচনের ধরেন আজকে জানুয়ারির 29 তারিখ, আমার এখানে 30-31, এদিকে 2 দিন, ওইদিকে ধরেন 11 দিন, 13 দিন আগে এই জাতীয় বক্তব্য আসাটা অত্যন্ত দুঃখজনক এবং ভেরি মাচ আনফরচুনেট যে 1400 মানুষ জীবন দেওয়ার পরেও আমরা একটা শেপে আসতে পারলাম না। এখনো আমাদের ক্ষমতার কামড়াকামড়ি চলছে এবং যাকে আমরা বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় বসালাম, যার উপর আস্থা রাখলাম, সেই ইউনূসই এখন ক্ষমতার কাঙাল হয়ে বসে আছে। সেই ইউনূসই ধরেন জুলাইটাকে বেঁচে তার মতো করে ফায়দা লুটার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ভাগে ভাগে আমরা কিন্তু বলেছি যে এই ইউনূস সরকারই জুলাই বিপ্লবটাকে শেষ করে দিচ্ছে এবং প্রথম থেকে এ পর্যন্ত যদি দেখেন যে কার্যক্রমগুলো নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল, সেই জাতীয় কোনো কার্যক্রম নেওয়া হয়নি। এই ইউনূস সরকার, এটা যে একটা সরকার ক্ষমতায় আছে, সেই জাতীয় কোনো কি বলবো কর্তৃত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের উপরে বলেন, সেনাবাহিনীর উপরে বলেন বা অন্যান্য সকল জায়গায় বলেন। এই যে গতকালই ডক্টর ইউনূসের এক বক্তব্য শুনলাম, এই ফাইজলামি কথাবার্তা, সেই মোটিভেশনাল কথাবার্তা, বাংলাদেশিরা সব ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে যায়। আরে ভাই, তুমি তো গত 16-17 মাস ক্ষমতায় আছো ভাই, তুমি কি করছো? একটা বাটপার ধরছো, একটা চোর ধরছো? কারা এই কাগজপত্রগুলো বৈধতা দিচ্ছে, কাউকে ধরে শাস্তি দিতে পারছো? খালি বড় বড় কথা। তার সাথে আছে আসিফ নজরুল। এবং ধরেন এই যে ইন্টেনশন আজকের ইন্টেনশন না, এই ইন্টেনশন কিন্তু অনেক আগে থেকে তারা ধরেন এগুলোকে নানাভাবে কিন্তু মানুষের মাথায় দিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে। এবং আমি যদি একটা বক্তব্য শুনে আপনাকে, এটি গত বছরের অক্টোবরের একটা বক্তব্য, আসিফ নজরুলের একটা বক্তব্য, এটা যদি শুনেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে তারা অনেক আগে থেকে এই পরিকল্পনাগুলো নিয়ে এগোচ্ছে। আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনৈকের বিষয়গুলো। একটা হচ্ছে আপনারা জানেন ঐকমত্য কমিশন 2টা বিকল্প দিয়েছেন। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে 270 দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু মানে এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব। আর এটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই 2টা আপনার বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। যেটা বলো, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা কোনো বেদ বাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব। ইন্টেনশন তো বুঝতে পারছেন, আমরা যতটুকু পারবো করে যাব, সম্ভব হলে সব করে যাব। অর্থাৎ তার বক্তব্য কিন্তু ছিল যে নির্বাচিত সংসদের উপরে দায়িত্বটা ছেড়ে দেয়া, কিন্তু তারা সেটি ছেড়ে দিচ্ছেন না। সো এখনো সময় আছে, যে 13 দিন সময় আছে, এই সময়ের মধ্যে আমি মনে করি রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেন, কথা বলে বোঝার চেষ্টা করেন যে আসলে কি হতে যাচ্ছে। আমরা নির্বাচনের পরেও অনির্বাচিত কোনো শাসনে থাকতে চাই না। বিশেষত গত 16-17 মাস আমাদেরকে শাসনের যেই রূপ দেখানো হয়েছে, শাসনের যে চেহারা আমরা দেখেছি, ডক্টর ইউনূসের কিছু মোটিভেশনাল স্পিচ ছাড়া সকল জায়গায় যে ব্যর্থতা, এবং ইকোনমিক ক্ষেত্রে আমি যদি বলি প্রবাসীদের রেমিটেন্স ছাড়া তেমন কোনো বড় সাফল্য নাই। এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়া কার্ড এই ইউনূস খুব ভালোভাবে খেলতে পারে, কারণ জানে যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতার একটা বিষয় কাজ করে। ভারতের দ্বারা নিষ্পেষিত হয়ে হাসিনার প্রতি ভারতের যে আনুকূল্য, যে প্রভাব ছিল, সেই কারণে ভারতের প্রতি মানুষের যেই ক্ষোভ, সেই জায়গাটা আপনি যদি দেখেন, ইউনূস যেদিন দায়িত্ব নিতে বাংলাদেশে ফিরেছে সেদিন বলেছে 7 সিস্টেম নিয়ে এক কথা। এই যে গত কয়েক আগে ইকোনমিক জোন বাতিল করে দিয়েছে সীতাকুণ্ড এলাকায়, ভারতের যে ইকোনমিক জোন হাসিনা অনুমোদন করেছিল, এগুলো সব কৌশল। পাশাপাশি ধরেন আপনি বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে পড়লেন, আপনি নেগোশিয়েট করতে পারলেন না। অর্থাৎ মানে আমি ভাত খাবো না বলে না খাওয়াটা একরকম বিষয়, কিন্তু এটাও ধরেন এক ধরনের গেম আর কি, যে আমরা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যে আমরা
বিশ্বকাপে খেলি নাই, এটা কোনো কথা না। আপনার সেই আপনি এত ইন্টারন্যাশনাল কি বলবো কানেকশন, আপনার এত কিছু, আপনার এত হোমতম, আপনি কেন আন্তর্জাতিক ভাবে এই বিষয়টা সমাধান করতে পারলেন না? কেন আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমরা যাব না, আমরা করব না? তো ক্ষতিগ্রস্ত হলো কে আখেরে? এটাও কিন্তু এক ধরনের ভারত বিরোধী ট্রাম্প কার্ড এই ইউনূস সরকার বাংলাদেশের জনগণকে ঘোল খাওয়ানোর জন্য ব্যবহার করছে। তো আমি বিএনপি, জামাত সহ জাতীয় নেতা তাদেরকে বলবো, এবং আমি খুব অবাক হই, ধরেন বিএনপির এত বিশাল বিশাল পণ্ডিত, এক একজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, কি হোমতম, কি ভাবসাব, কেউ কিছু বুঝলো না যে ইউনূস সরকার কিভাবে তাদেরকে গোল খাওয়াবে। জামাতের তো ধরেন চিকন বুদ্ধির নেতাদের, তো জামাতের টের পাইল না যে ইউনূস সরকার এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে গেড়ে বসতেছে আরো বেশ কিছুদিনের জন্য, দীর্ঘদিনের জন্য। আমার মনে হয় যে এখনই কথা বলতে হবে, নির্বাচনের আগেই প্রয়োজনে এই অধ্যাদেশ সংশোধন করেন, বাতিল করেন, বা নতুন ভাবে এই অধ্যাদেশে কিছু সংশোধন এনে এই সভাপ্রধান, সভা উপপ্রধান এসব ঘোড়ার ডিম দিয়ে হবে না। অনির্বাচিত সরকার একদিনও ক্ষমতায় থাকবে না, এবং নির্বাচনের পরে এই সংবিধান সংস্কার পরিষদ, সংসদ একই সঙ্গে হবে, বাট নতুন সরকার হবে, নতুন সরকারের অধীনেই সকল কিছু পরিচালিত হবে। কারণ আমরা আশা করি হা জয়যুক্ত হবে, এবং হা জয়যুক্ত হলে এখানে এটি পরিবর্তন বা এটি না করে কোন সরকারের পক্ষেই আসলে থাকা মুশকিল হবে। আর যেহেতু ছাত্র জনতা, জনগণ সতর্ক পদক্ষেপে আছে, এবং ইনফ্যাক্ট এই জুলাই বিপ্লব বা হাসিনাকে হটানোর জন্য ছাত্র জনতার পাশে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলেরও কি অবদান কম? সবাই মিলেই তো এই প্রচেষ্টা। তো সেই জায়গাটায় অনির্বাচিত ইউনূসকে মাথার উপরে ছড়ি ঘুরাইতে দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে, এবং একই সঙ্গে তারা এই হা জয়যুক্ত হবে আমরা আশা করছি। সেই অনুযায়ী সংবিধানে বিতর্কের মাধ্যমে সংবিধান সংস্কার করে, তার গেজেট জারি করে সংবিধান সংশোধন করবে। আমরা সে প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা অত্যন্ত দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, না হলে ইউনূস গং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় হবে না। কারণ তারা প্রোটোকলের মধ্যে পেয়ে গেছে, তারা তাদের আখের আরো গুছাতে চায়। এই প্রায় 90 বছরের কাছাকাছি বয়সেও আরো আখের গুছাতে চায়। এই বয়স্করা এত লোভী হতে পারে, এত ধূর্ত হতে পারে, আমি আমার হিসেবে আসলে বুঝি না যে তারা কি করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে, কেন এই ছাত্র জনতার এই রক্তের উপর দিয়ে তাদের লোভের বাস্তবায়ন তারা করতে চাচ্ছে। তো দর্শক, এই পর্যন্তই। আমরা দেখি রাজনৈতিক দলগুলো কি করে, কি পরিস্থিতির দিকে যায়। আমরা পর্যবেক্ষণে রাখছি। নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। দর্শক ভালো থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হচ্ছে। কঠিন একটি সময়, কঠিন একটি মুহূর্ত পার করছে বাংলাদেশ। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার জন্য নির্বাচন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং এই নির্বাচনের পরে তিনি আবারও ক্ষমতায় বসে থাকবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, সমালোচনা করলেন প্রিয় মানুষ, প্রিয় মুখ, সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। তার কথাগুলো আমরা শুনে আসলাম। বাংলাদেশের অতি প্রয়োজনীয় কথা তিনি বললেন। তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললেন। উপদেষ্টা সরকাররা এই 1 বছরে কি করেছে, 1 বছরের বেশি হয়েছে, তারা দেশের জন্য কতটুকু মঙ্গল করেছে, কতটুকু ভালো করেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করলেন। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, বিএনপি জামাতের মধ্যে যে অবস্থা দেখতে পাচ্ছি তার কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।